ঢাকা সিলেট মহাসড়ক, যেখানে ভূমি অধিগ্রহণ ঘিরে এক মহা দুর্নীতি। ফসলি জমি হয়ে যাচ্ছে পাকা বাড়ি। আমার তো ভুল লিখে দিছি। কলমের কারসাজিতে গজিয়ে উঠছে অদৃশ্য ভবন। সবকিছু চলে ঘুষ সিন্ডিকেটের ইশারায়। সাধারণ মানুষের ক্ষতিপূরণের টাকা ঢুকছে চুনোপুটি থেকে রাঘব বলদের পেটে। আমি ইন্টারভিউ দেবো না। নরসিংদীর রায়পুরা উপজেলার ছায়াঢাকা মরজাল গ্রাম। রাস্তার পাশের জমি অনেক দাম, এই জমি এত কম। মোহাম্মদ সানাউল্লাহর 15% বাগান জুড়ে এবারও থোকায় থোকায় ধরেছে লটকন। যেটা আমরা কোনোভাবে কাম্য না, আমরা এ টাকা দিয়ে অন্য কোথাও নাল জমি গ্রামের ভিতরে। এই বাগানের প্রায় 1.5% জমি তাকে ছাড়তে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের জন্য। 2022 সালের 16 মার্চ জেলা প্রশাসনের প্রাথমিক নোটিশে সানাউল্লাহর জমির ধরন ছিল বাগান, কিন্তু 3 বছর পর 2025-এর 2 জুলাই সরজমিন তদন্তে এই বাগান হয়ে যায় বসতবাড়ি। আমার তো ভুল লিখে দিছি। দেখেন আমরা সরজমিন সরকারি দর অনুযায়ী বাগান হিসেবে সানাউল্লাহর ক্ষতিপূরণ পাওয়ার কথা প্রায় 14 লাখ টাকা, কিন্তু বাড়ি হিসেবে দেখানোয় পাবেন এর অর্ধেক। সরকারের প্রয়োজনে জমি অধিগ্রহণ করছে, আমরা সহজে গিয়া বিল আনবো। আমরা সাধারণ মানুষ, আমরা কাজ করে খাই, আমাদের এত বেশি অফিসে গিয়ে ধর্ণা দেওয়ার সময় সুযোগ নেই। প্রশ্ন হলো, সরজমিন পরিদর্শনে বাগানকে বসতবাড়ি বলে একজন কর্মকর্তার ভুল হতে পারে, কিংবা 2 জনেরও, কিন্তু একই কাগজে স্বাক্ষর করেছেন নরসিংদী জেলা প্রশাসনের 3 সার্ভেয়ার, একজন কানুনগো, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সড়ক বিভাগের 2 কর্মকর্তা সহ মোট 8 জন। এ তো গেল জমির শ্রেণী পরিবর্তন, কিন্তু যেখানে জমিই নেই সেখানে ক্ষতিপূরণ আদায়ে ভুয়া মালিক বানিয়ে দিব্যি জমি ও স্থাপনা দেখানো হয়েছে সরকারি নথিতে। হাজী আমিন খান 2 ছেলে ও নাতির নামে নরসিংদীর মরজাল মৌজায় 93-79 দাগে প্রায় 2% জমিতে গড়ে তোলেন দোকানসহ একতলা বাড়ি, যেখানে ব্যবসা করছেন তার ছোট ছেলে। 2 ভাই এর পাশেই 93-81 দাগের সরকারি নথিতে একই রকম আরেকটি বাড়ির মালিকও আমিন খান। হ্যাঁ, এটা তো আব্বার নাম লেখা, যেহেতু মালিক আব্বা, আব্বা বলতে পারবো। নিজের নামে প্রায় একই রকম 2 জমির 2 ঠিকানা দেখে দ্বিধায় পড়ে যান 90 বছর বয়সী আমিন খান নিজেই। পাশের দাগে আছে 93-81, এরকম কোনো বিল্ডিং আছে আপনার? অনুসন্ধান বলছে আমিন খানের নামে অস্তিত্বহীন জমি নথিভুক্ত করে 8 সদস্যের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওই চক্র। এই দাগের অন্যান্য মালিকরা বলছেন এখানে আমিন খানের কোনো জমি বা স্থাপনা নেই। 93-81 দাগে দেখতে পাচ্ছি যে ওনার ছাদ বিশিষ্ট একতলা বিল্ডিং আছে। এটা আপনারা দেখেন নাই? এর আগে একবার অফিসার আছেন, এটা কোনো তারা পাইছে না। এখানেই শেষ নয়, মরজালে পাওয়া গেল আরেকটি অদ্ভুত ঘটনা। এই ভবনটির 2য় তলা ক্ষতিপূরণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি নথিতে বলা হয়েছে নোটিশ জারির পর অতিরিক্ত ক্ষতিপূরণ পেতে নির্মাণ করা হয়েছে 2য় তলাটি, কিন্তু বাস্তবতা ভিন্ন। 2018 সালের আগে থেকেই এই 2য় তলায় চলছে কৃষি ব্যাংকের কার্যক্রম, অর্থাৎ নোটিশ জারির অনেক আগে থেকেই ব্যবহার হচ্ছিল 2য় তলা। তাহলে সরকারি নথিতে ভিন্ন তথ্য এলো কিভাবে? এই বিল্ডিংটা আমার 1986 সনে করা, এটা বাদ দিছে কি কারণ বা কি আসু বিষয় তা আমরা সঠিক কখনো জানি না। মরজাল মৌজায় অন্তত 40 জন এমন অনিয়মের শিকার। তাদের অভিযোগ,
ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করে বসানো হয়েছে বিশাল ঘুষ বাণিজ্যের ফাঁদ। আমির ছিল সার্ভেয়ার, বিভিন্ন লোক দিয়ে আমার প্রস্তাব দিছে যে জমি 50 লক্ষ টাকা দিবে, বিল্ডিংয়ের 30% ওরা নিয়ে যাবে, যদি দেয় তাহলে আমার ফুল বিল্ডিং উঠাবে এবং আমার জমি বাণিজ্যিক করে দিবে। আমি কইছি যে আমি তো আগেও টাকা দিচ্ছি, তো এখন আমার বাদ পড়ছে করে, পরে কইছে যোগাযোগ করেন, দেখা করেন। 40-60 চুক্তি করতে চাইছিল, ওই চুক্তিতে আসি নাই বলে এরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চিন্তা ভাবনা করতেছে। মর্যাল মৌজায় যতগুলো নথি দেখা হয়েছে তার অনেকগুলোর মধ্যে এই ধরনের অসঙ্গতি দেখা গেছে, কিন্তু প্রশ্ন হলো এগুলো কি শুধুই একটি মৌজার ঘটনা নাকি জেলার পুরো প্রকল্প জুড়েই একই কৌশল ব্যবহার করা হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা নরসিংদীর আরও কয়েকটি মৌজাতে যাই। সেখানেই সামনে আসে ঘুষ, দালাল এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে আরও বড় একটি চক্র। চক্রটি প্রথমে জমি ও স্থাপনার তালিকা তৈরির সময় মালিকদের কাছে ঘুষ দাবি করে। যারা দিতে অস্বীকৃতি জানান তাদের সম্পর্কে ভুল তথ্য দেয় পরিদর্শন জরিপের নথিতে, আর পরবর্তীতে তা সংশোধনের জন্য দ্বারস্থ হলে আবারও ফেলা হয় ঘুষের ফাঁদে। 100 ও 300 টাকার স্ট্যাম্পে এমন 15টি ঘুষের চুক্তিপত্র আসে চ্যানেল 24-এর হাতে, যেখানে ভূমি অধিগ্রহণ হওয়া 39টি মৌজাতেই হয়েছে এমন চুক্তি। জমির মালিক মোহাম্মদ আলীর সাথে চুক্তি হয় দালাল হাবিবুল ইসলামের, যেখানে প্রতি শতাংশে মালিককে দেওয়া হবে 48 লাখ টাকা। 8.5% জমির ক্ষতিপূরণ তিনি পাবেন 4 কোটি 8 লাখ টাকা। জমির মালিকের দাবি সরকারের কাছ থেকে এর 2 থেকে 3 গুণ ক্ষতিপূরণের টাকা পকেটে ভরবে দালাল হাবিব সহ সরকারি সিন্ডিকেট। 48 লাখ টাকা দিয়ে দিব কইছি, আর একটা স্থাপনার 95 লক্ষ টাকা দাম দিলে এইভাবে চুক্তিপত্র করছেন। 8-9 মাস ধরে আমরা 1 টাকাও দেয় নাই। এই ভূমি অধিগ্রহণ প্রতারণা চক্রে জড়িত নরসিংদী জেলা প্রশাসনের সার্ভেয়ার আমির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, কানুনগো আব্দুল জলিল, সড়ক ও জনপদের সার্ভেয়ার মাসুদ রানা, উপসহকারী প্রকৌশলী এখলাস হোসেন, রাজীব কুমার দাস এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আজিমুল হক। সম্প্রতি তাদের বেশ কয়েকজনকে দুর্নীতির দায়ে বদলি করেছে জেলা প্রশাসন। এবার যেতে চাই সেই সব মৌজায় যেখানে এরই মধ্যে দেয়া হয়েছে ক্ষতিপূরণের টাকা। এই যেমন মাহমুদাবাদ ও কুকুরমারা মৌজা। এখানে সিলেট মহাসড়ক ঘেঁষা প্রায় প্রতিটি জমি ও স্থাপনার ক্ষতিপূরণ দিয়েছে সরকার, কিন্তু তা পেতে হয়েছে ঘুষ সিন্ডিকেটের হাত ধরেই। আর যারা চুক্তি করেননি তারা আজও ঘুরছেন ক্ষতিপূরণের আশায়। আবার ক্ষতিপূরণ না দিয়েই অনেকের ঘরবাড়ি ভেঙে দিয়েছে সরকার। 17% চা এক পার্টি, আরেক পার্টি চা আপনার হচ্ছে 30%, 32% না দিয়ে ওইগুলো ভাঙচুর করছে, জোরে দখল করছে। দোকান আছে, দোকান ভেঙে ফেলেছে, দোকানের বিলো পাইছি না, গাছপালার বিলো পাইছি না। দালাল ছাড়া তো আর কাজ হয়েছে না। দেখা গেছে 4 কোটি টাকা পাইছে, এবার 1.5 কোটি টাকা নিচে গেল। কে দালাল? কে? কাজল দেখেন তো ইনি কিনা। আব্দুল মতিন কাজল দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের দালালির সাথে জড়িত। নরসিংদী জেলা প্রশাসকের অফিসে তাকে নিয়মিত দেখা যায় জমি মালিকদের সাথে দর কষাকষিতে। স্থানীয় বিএনপির এই নেতার সাথে সখ্য সার্ভেয়ার আমির হোসেন সহ ফিল্ড বইয়ে স্বাক্ষরকারী প্রত্যেকের। অনিয়মের দায়ে সার্ভেয়ার আমির হোসেনকে বদলি করা হয়েছে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায়। অনুসন্ধান বলছে গেল 20 মে তার কার্যালয়ে টাকার ভাগ দিতে যান দালাল আব্দুল মতিন কাজল। সঙ্গে ছিলেন মর্যাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও আরেক সহযোগী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুপুর 12:34 ভূমি অফিসে আমির হোসেনের সঙ্গে হাত মেলাচ্ছেন তারা। এবার সেই সার্ভেয়ার আমির হোসেন ও দালাল আব্দুল মতিনের মুখোমুখি হব আমরা। আপনারা এটাকে বাদ দিয়েছেন এই অংশ কেন? শুধু আপনি একা সাইন করেন নাই, সবাই মিলে এটা বাদ দিয়েছেন, কারণ কি? এটা কমিটির সবার সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। গুগল ম্যাপে 2022-এর ফেব্রুয়ারি অর্থাৎ নোটিশের আগেই কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে, এই যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন
স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 2000 এই যে তাকান আপনি দেখেন। আমি এগুলো দেখবো না, এগুলো আমি দেখবো না, এগুলো আমি দেখবো না। এগুলো আপনি কেন করেছেন? সবাই বলছে যে আপনার নেতৃত্বে এগুলো হয়েছে। না আল্লাহ তো একটু কথা বলেন। আমি কথা বলেন। আপনি কেন করেছেন কথা বলেন? ওপেনলি অনেকই কাজ করছে। নামবি সভা ছিল, নাইম সভা ছিল, দলীয় সভা ছিল, ফারুক ভাইয়া ছিল, যাই যখন আছে সবার সাথে মিলেমিশে কাজ করা হয়েছে। নরসিংদীতে ভূমি অধিগ্রহণের দুর্নীতিচক্র কেবল দালাল, সার্ভেয়ার বা কানুনগতে সীমাবদ্ধ নয়, জড়িত আছে অনেক প্রভাবশালীও, যাদের একজন ব্যবসায়ী পরের সূত্রধর। ভূমি অধিগ্রহণের টাকা হাতিয়ে নিতে যিনি অনিয়মের সূত্র মিলিয়েছেন সূক্ষ্মভাবে। মরজাল ইউনিয়নে তার 40% জমিতে এই 4 তলা বাড়িটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করাই হয়েছে ভেঙে ফেলার জন্য, যেখানে বিনিয়োগ করেছেন আরেক প্রভাবশালী সরোজ কুমার সাহা। দুজনের মধ্যে চুক্তি হয় সড়ক নির্মাণে বাড়িটি অধিগ্রহণ করা হলে ভাগাভাগি হবে ক্ষতিপূরণের টাকা। অথচ সরজমিন অনুসন্ধান বলছে ভূমি অধিগ্রহণের নোটিশ জারির পর ক্ষতিপূরণ আদায়ে নির্মাণ করা হয় বাড়িটি। অনুসন্ধানে আমরা আরও একটি লিখিত চুক্তিপত্র পাই। এতে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নামে জমি মালিকের সঙ্গে সরাসরি আর্থিক সমঝোতা করেন নরসিংদী গণপূর্ত কার্যালয়ের সিনিয়র হিসাব সহকারী খলিলুর রহমান ভূঁইয়া। না না না, এটা হয় না, এটা হয় না, এটা হ্যাঁ আমার ভুলে করাইছে, এটা ভুলে করাইছে আমার, এটা হ্যাঁ ভুলে করছে, এটা হ্যাঁ আমার কইছে বলে আমি খালি সই করছি বাস। ইভেন সাংবাদিক না, আরো কয়েকজন আছে। এমন জালিয়াতির মাধ্যমে প্রভাবশালীদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার কাজটি করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেট। দালাল, সরকারি কর্মচারী, সাংবাদিক, প্রভাবশালী সব মিলে চক্রটি বেশ বড়। কিন্তু আমাদের অনুসন্ধান এখানেই শেষ নয়, কারণ অভিযোগের তীর জেলা প্রশাসন থেকে বিভাগীয় কমিশনের শীর্ষ পর্যায় পর্যন্ত। ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত 15টি LA কেস বা মামলার মধ্যে 3টির ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 718 কোটি টাকা, আর 2টিতে বরাদ্দ এসেছে 288 কোটি টাকা। সব মিলে এই 5টিতেই দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি। ভূমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়ার তদারকির দায়িত্বে ছিলেন ডিসি, এডিসি, রাজস্ব ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তারা, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেননি তারা, বরং কেউ কেউ জড়িয়েছেন সরকারি অর্থ লোপাটে। গেল বছর এডিসি থাকাকালীন অঞ্জন দাসের এক সাংবাদিকের সাথে কথোপকথনে মেলে এমন একটি প্রমাণ। আমার দায়িত্ব হচ্ছে মেসেঞ্জার, ব্যাপারটা যেহেতু প্রকাশ করে ফেলছেন এখন আমি বলতে পারি। আপনি যে কোনো প্রকারে ভাইকে রাজি করেন, আমি দিব না একা, সবাই মিলেই দিবে। আপনি ভাইয়ের জন্য 15 বলেন, আমি ওই আপনাকে যে 2 এর কথা বলছি এটা আমি ব্যবস্থা করব। আপনি যে কোনো প্রকারে এটা সমাধান করে দেন। দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে কথা বলতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিসি অঞ্জন দাস। যেহেতু এখন বিষয়গুলি নিয়ে তদন্ত চলমান, সুতরাং আমি আপাতত উদ্যোগ প্রতিপদে দেব তদন্ত করছেন, আমি আপাতত বলার জন্য আমার সুযোগ নেই আর কি। ভূমি অধিগ্রহণের দুর্নীতি অনিয়মের কথা জানাজানি হয় সরেজমিন তদন্তে নামে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, কিন্তু সর্ষের মধ্যেই ভূত। খোদ কমিশনের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যের তথ্য দিলেন সরকারি কর্মচারী সিন্ডিকেটের এক সদস্য। একটা বিল্ডিংয়ের জায়গায় 2টা বিল্ডিংয়ের এস্টিমেট হয়েছে, আরেকটা জায়গায় ওই জেবুন্নেসা নামে, তার নামে কোনো অস্তিত্ব নাই। জেবুন্নেসা এই যে এরকম যেরকম এই লোকও নাই, এই অবকাঠামো নাই, এটা কিন্তু এটা এস্টিমেট হয়ে গেছে। তার কথার সূত্র ধরে ভূমি অধিগ্রহণ অনিয়মে বিভাগীয় কমিশনারের জড়িত থাকার বেশ কিছু নথি আসে আমাদের হাতে। যেমন যশোর মৌজায় জেবুন্নেসা বেগম নামে এক নারীর একটি সেমি পাকা ঘর ক্ষতিপূরণের জন্য তোলা হয়েছিল নথিতে, কিন্তু বাস্তবে ওই স্থাপনার কোনো অস্তিত্ব না থাকার তথ্য উঠে আসে তদন্তে। তারপরও ভুয়া সম্পত্তির জন্য ক্ষতিপূরণের অনুমোদন দেয়া হলেও তাতে কোনো আপত্তি করেনি অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমাল হোসেনের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটি।
26x14 একচালা সেমি পাকা ঘর, একইভাবে জেবুন্নেসা রত্নার দেয়া আছে 26x14 একচালা সেমি পাকা ঘর। এইখানে ওনার কোনো ঘর নেই? না না, এখানে ওনার কোনো ঘর নেই। জেবুন্নেসা রত্নার এখানে কোনো কিছু নেই? আফজল সাহেব কিন্তু আমার এখানে প্র্যাকটিক্যালি আসছিল এবং বলছিল যে পুরাটা বিল্ডিংই মানে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারপরে ওনারা করে না কোনো এক অদৃশ্য কারণে। ঘুষ না দেওয়ার কারণে আমাদের স্থাপনা উদ্দেশ্যমূলকভাবে বাতিল লেখা হয়। এসব নিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনকে প্রশ্ন করা হলে মুখ খুলতে চাননি তিনি। বলেন আমাকে কি বলেন? না আমি তো অনানুষ্ঠানিক আমি এটা ইন্টারভিউ দেবো না। না এটা ইয়ে করেন, আমি তো ইন্টারভিউ দেবো তো আমার অথরিটির পারমিশন লাগবে। নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের কথা উঠে এসেছে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো জেলা প্রশাসনের প্রতিবেদনও। ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী প্রাথমিক নোটিশ জারির আগে জমি ও স্থাপনার সবশেষ ভিডিও স্থিরচিত্র সংরক্ষণের কথা থাকলেও মানা হয়নি তা। প্রকল্পটিতে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্তের কাজ করছে ভূমি মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের 4টি আলাদা কমিটি। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ঢাকা সিলেট রুটে 209 কিলোমিটারের মহাসড়ক নির্মাণে 829 একর ভূমি অধিগ্রহণ হচ্ছে 7 জেলায়, যাতে খরচ 7,975 কোটি 31 লাখ টাকা। কোনো প্রজেক্টে যত ল্যান্ড একুইশন থাকুক, প্রকল্প পরিচালক স্বীকার করছেন ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে 2 দফা বাড়াতে হয়েছে মেয়াদ। যেই সময়টা আমরা ঠিকাদারদেরকে জমি বুঝিয়ে দিতে পারিনি, এটার জন্য ওনারা আসলে অতিরিক্ত সময় চাইবেন, এটা যৌক্তিকও বটে। তো এই জন্য আমাদের প্রকল্পের সমাপ্তিকাল আসলে বাড়াতে হবে, অর্থাৎ প্রজেক্ট এক্সটেনশন হবে। আর প্রজেক্ট এক্সটেনশন হলেই এটার সাথে রিলেটেড কিছু কস্ট আছে, যেমন যেগুলো আমাদের অপারেটিং কস্ট, কর্মকর্তা কর্মচারীদের বেতন বা এই সমস্ত বিষয়গুলো থাকবে। এই গলদ নিয়ে সুদীর্ঘ সময় আমাদের সার্ভে বিশেষজ্ঞরা বলছেন হাতে মেপে কাগজে লিখে ভূমি অধিগ্রহণের পুরনো পদ্ধতি সুযোগ করে দিচ্ছে দুর্নীতির। যারা ভূমি একুইজিশনের কাজগুলো করছে বা অ্যালেকেজগুলো করছে, তারা যেন এই জায়গার ক্ষেত্রে এই ড্রোন ভিত্তিক ভূমি সার্ভে পদ্ধতিগুলোকে বেছে নেয়, তাহলে কাউকে বেশি পাইয়ে দেওয়া বা কম পাইয়ে দেওয়ার যে বিষয়টি ঘটে এবং কারো ল্যান্ডকে ভ্যালুয়েট করে দেওয়া, কারো ল্যান্ডকে আনভ্যালুয়েট করে দেওয়ার এই যে জিনিসটি থাকে, সেই জিনিসটির কোনো সুযোগ থাকে না। ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ প্রথম শুরু হয় 2018 সালে। 8 বছরে অধিগ্রহণ হয়েছে মাত্র 48 ভাগ, আর পুরো প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি মাত্র 23 ভাগ। বাকি কাজ নির্ধারিত ডিসেম্বরের মধ্যে শেষ হওয়া মোটেও সম্ভব নয় বলে জানান খোদ প্রকল্প পরিচালক। ফলে প্রায় 17,000 কোটি টাকার প্রকল্পটি আবারও মেয়াদ ও ব্যয় বাড়িয়ে কোথায় নিয়ে ঠেকানো হয় তা জানতে নজর রাখতে হবে সামনের দিনে। আমরা অনুসন্ধান শুরু করেছিলাম একটি বাগান দিয়ে। সরকারি নথিতে সেই বাগান হয়ে যায় বাড়ি। তারপর একে একে সামনে আসে ভুল জরিপ, স্ট্যাম্পে ঘুষের চুক্তি এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য। ঢাকা সিলেট মহাসড়ক শুধু একটি সড়ক নয়, এটি দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প। কিন্তু ভূমি অধিগ্রহণের প্রতিটি ধাপে যদি দুর্নীতি আর অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে ক্ষতিগ্রস্ত শুধু একজন জমির মালিক নন, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, সেই সাথে বাড়ে প্রকল্পের ব্যয় ও সময়, আর সেই মূল্য শেষ পর্যন্ত পরিশোধ করে এদেশের সাধারণ মানুষ।